Hello, my dear student and my colleague and guardian at First Take Islam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by His grace. Today I discuss English second paper. Our learning topics: narration, facial narration. Dear learner, last class I completed the narration rules: assertive, interrogative, operative, imperative, exclamatory, and others rules. I will discuss facial narration inshallah. Okay, I share my screen at first. Are you listening, everybody? Dear learner, তোমরা কি সবাই আমার কথা শুনতেছো? জি স্যার। জি Okay. জি স্যার। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই লক্ষ্য করো, আমি এখানে কয়েকটা রুল দিয়েছি। রুলগুলো আগে একটু বুঝে নাও, ঠিক আছে? তারপর আমরা এগুলো একটু নোট করব। ফেসেস নারেশন লেখার কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ, কিছু নিয়ম দেওয়া হলো এখানে। Some certain rules are followed while writing facial narration. All the rules are discussed with examples below. First, প্রথম যে রুলটা দিয়েছি এখানে লক্ষ্য করো, at first you have to read the whole passage to identify the speaker and audience. Then you have to determine the mode of the verb in their species. তো লক্ষ্য করো, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো প্রথমে সম্পূর্ণ প্যাসেজে আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। তোমাদের পরীক্ষায় যে প্যাসেজ আকারে তোমার ন্যারেশনটা আসবে, আগে ওই ন্যারেশনের প্যাসেজটা কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে। পড়ার পর বক্তা মানে কি? যিনি কথা বলেন, নাকি? সাবজেক্ট। বক্তা আর শ্রোতা চিহ্নিত করতে হবে। বক্তা শ্রোতা মানে কি? যাকে উদ্দেশ্য করে বা যিনি শুনেন তাকে শ্রোতা বলা হয়। তারপর তাদের উক্তিগুলো ক্রিয়ার ধরন বুঝতে হবে। সেখানেও ক্রিয়ার ধরনটা আমাদের আগে নিয়মগুলোর মধ্যে চলে আসবে। তো এখানে আমি একটা एग्जांपल দিয়েছি, শিক্ষার্থীরা লক্ষ্য করো। Will you come with me? Said Priya to Riya. Priya to Riya. I will come, said Riya. এটা ডাইরেক্ট। এই অংশটা হলো ডাইরেক্ট। আমি ইন্ডিকেট করে দিলাম। এই যে অংশটা দেখতে পাচ্ছ, will you come with me? said Priya to Riya. I will come, said Riya. এই অংশের মধ্যে লক্ষ্য করো, আমাদেরকে আগে পেজটা আমরা সম্পূর্ণ করছি, যেটি অংশটুকু আছে এখানে কাকে প্রশ্ন করা হয়েছে সেটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। Will you come with me? said Priya to Riya. তাহলে এখানে কে কথা বলছে? প্রিয়া। কাকে উদ্দেশ্য করে? রিয়াকে উদ্দেশ্য করে। তাহলে আমরা বক্তা চিহ্নিত করলাম কে? প্রিয়া। এই জন্য আমরা প্রিয়াকে কথাটা নিয়ে গেলাম। দেখো সাবজেক্টের ইয়েতে প্রিয়া। আচ্ছা, এখানে একটা পজ দেখো, এই সেন্টেন্সটা লক্ষ্য করো। Will you come with me? Will you come with me? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, তাই আমরা এখানে আস্ক বসাইছি। কি বসাইছি? আস্ক বসাইছি। যেহেতু সেই শব্দটা হলো কি? ফার্স্ট টেন্স। ঠিক আছে? ফার্স্ট টেন্স হিসাবে এখানেও যেহেতু একটা প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটা আস্ক শব্দটা ব্যবহার হয়েছে। কার উদ্দেশ্য বলছে? রিয়া। Priya asks Riya if she would come with her. হ্যাঁ, আবার রিয়া বলল, Riya replied that she
উড কাম। একটু লক্ষ্য করো, এই অংশটা বলছে প্রিয়া রিয়াকে উদ্দেশ্য করে, ঠিক না? will you come with me, এই অংশটা বলছে প্রিয়া রিয়াকে উদ্দেশ্য করে। আবার রিয়া এটা রিপ্লাই হিসেবে বলছে আই উইল কাম, এই অংশটা বলছে কে? রিয়া। এই অংশটা বলছে রিয়া। তো আমরা এখানে এই সেন্টেন্সগুলো তোমরা জানো যে আমরা ইফ এর ব্যবহার করব যদি কোনো শর্ত আরোপ বা তোমার এই ইনভার্টেড কমা উঠে দিয়ে সেখানে আমরা ইফ ব্যবহার করব। এই সেন্টেন্সগুলোতে এই হলো নিয়ম, যেহেতু এখানে একটা শর্তর মতো বলা হয়েছে, প্রশ্নের মতো বলা হয়েছে, এজন্য প্রিয়া আস্কস রিয়া ইফ শি উড কাম উইথ হার। যেহেতু শি বসেছে কি জন্য বলো তো? থার্ড পারসন হিসাবে আমরা এখানে চিহ্নিত করতে হবে, তাই আমরা শি বসেছি। আর উইল ছিল সেন্টেন্সটা, তোমরা জানো এই সেন্টেন্সটা ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার টেন্সের ইয়া হিসাবে এখানে উইলের হিসাবে উড বসছে। আর কাম উইথ মি, উইথ হার হয়ে যাবে, এই জন্য হার হলো অবজেক্ট। এখানে আছে যেমন মি আছে অবজেক্ট, আই এর মি হলো অবজেক্ট, আই এর অবজেক্ট কি? মি। তেমনি ভাবে শির অবজেক্ট হয়ে যাবে হার। এজন্য হয়ে গেল প্রিয়া আস্কস রিয়া ইফ শি উড কাম উইথ হার। এই হলো প্রথম অংশটা। দ্বিতীয় অংশ আবার রিপ্লাই করেছে রিয়া রিপ্লাই, যেহেতু সে প্রত্যুত্তর করেছে এজন্য আমরা রিপ্লাই শব্দটা ব্যবহার করব। তোমার এই ফেসেসের মধ্যে আস্ক এবং রিপ্লাই শব্দটা ব্যবহার হবে। তো রিয়া রিপ্লাই, সেখানে সেই কথা বলছে এটা আই উইল কাম, এখানে কোনো সে শর্ত দেয়নি, কোনো প্রশ্ন করেনি, যার কারণে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি বসাইছি? দ্যাট বসিয়েছি। দ্যাট বসিয়ে সেখানে আমরা বললাম, সে বলছে যে আই উইল কাম। তো আই তো হলো ফার্স্ট পারসন, কিন্তু রিয়া তো হলো থার্ড পারসন। ওই হিসাবে এখানেও কি করছি আমরা? শি বসিয়েছি। আর উইল থাকার কারণে এখানে উড হয়ে গেছে, আর এক্সটেনশনে কি আছে? কাম আছে, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া, আই উইল কাম সেড রিয়া। এই পুরো অংশটা হলো একটা ফ্রেজের একটা অংশ, এই যে লাল অংশটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটার প্রত্যুত্তরে আমরা যেটা ইনডাইরেক্ট করেছি, প্রিয়া আস্কস রিয়া ইফ শি উড কাম উইথ হার, রিয়া রিপ্লাই দ্যাট শি উড কাম, ঠিক আছে? যাই আরো একটা নিয়ম দেখি, এরপর তোমাদের কিছু বোধগম্য হবে প্রেজেন্ট ব্যাপারে। দ্বিতীয় রুল, when the repeating verb is placed in the middle or at the last of the sentence while converting it to indirect, you have to put it after the subject in starting of the sentences. এটা লক্ষ্য করো, এই সেন্টেন্সে এখানে যে রুলটা আমি তোমাদেরকে প্রকাশ করেছি সেটা হলো, যখন রিপিটিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে তবে একে ইনডাইরেক্ট করতে হবে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসাতে হবে। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো রিপিটিং ভার্ব কোন অংশটিকে বলা হয়। যদি আমরা যদি বলি এই সেন্টেন্সে সেড টু প্রিয়া টু রিয়া, এই অংশটা হলো রিপিটিং ভার্ব, ঠিক না? সেড প্রিয়া টু রিয়া এই অংশটা হলো রিপিটিং ভার্ব, আর এই অংশটাকে বলা হয় রিপিটিং স্পেস, ঠিক আছে? যখন এখানে লক্ষ্য করো, যখন রিপিটিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে তবে একে ইনডাইরেক্ট করতে তাকে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসাতে হবে। সাবজেক্ট তো অবশ্যই চিহ্নিত করব আমরা আগে। তো লক্ষ্য করো, where do you live, said টিনা, তাহলে এই অংশটা হলো কি? রিপিটিং ভার্ব, আর এই অংশটা হলো রিপিটিং স্পেস। তো আই লিভ এট ধানমন্ডি সেড রিনা, ডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট স্পিচ, এটা একটা প্রেজেন্টের অংশ। তো আমরা এটাকে আগে আমরা সাবজেক্ট চিহ্নিত করব। তো সাবজেক্ট এখান থেকে কি পেয়েছি আমরা? টিনা।
Dina. তিনাকে পেয়েছি, তাহলে তিনাকে আমরা নিয়ে গেলাম। যেহেতু এখানে একটা প্রশ্ন করা হয়েছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, এটা প্রশ্ন করা হয়েছে কিনা? জি স্যার। হ্যাঁ, এই প্রশ্ন করার কারণে আমরা এখানে আট শব্দটা ব্যবহার করছি। তো তিনা আট কাকে উদ্দেশ্য করে বলছে? রিনাকে। রিনা। এই জন্য আমরা বললাম তিনা আট রিনা, ঠিক আছে? তিনা আট রিনা। রিনা। হ্যাঁ, তিনা আট রিনা। এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, আমরা তিনা আট রিনাকে বসাইলাম, তারপরে সেখানে প্রশ্ন করা হয়েছে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, এটা কাকে সম্বোধন করে বলা হয়েছে? রিনাকে। রিনা। তাহলে রিনা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন। এই জন্য আমরা হোয়ার এর পর শি বসাইছি। আর সেন্টেন্স আছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। এটা আমরা লিভ হয়ে গেল এটা। তাহলে তিনা আট রিনা হোয়ার শি লিভ, এই একটা অংশ হয়ে গেল। এবার রিনা রিপ্লাই করলো কি দেখো, রিনা রিপ্লাইড দ্যাট, সে প্রত্যুত্তর করলো আই লিভ এট ধানমন্ডি, এটা না? তাহলে আই লিভ এট ধানমন্ডি, এই কথাটা কে বলেছে? রিনা। রিনা। রিনা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন। তাহলে এখানে কিন্তু এটা আই দ্বারা উদ্দেশ্য হচ্ছে রিনাকে। তাহলে রিনা হলো থার্ড পারসন, এইজন্য আমরা শি বসাইছি। তো রিনা রিপ্লাইড দ্যাট she lived at ধানমন্ডি। সে রিনা প্রত্যুত্তর করলো যে সে ধানমন্ডিতে বসবাস করত। যেহেতু পাস্ট টেন্সের রূপ হবে, হ্যাঁ। তাহলে হোয়ার ডু ইউ লিভ, সেড রিনা। আই লিভ এট ধানমন্ডি, সেড রিনা। ডাইরেক্ট এই সেন্টেন্সগুলোতে এটা একটা ফ্রেজের অংশ। আমরা এটাকে যখন তোমার এই ইনডাইরেক্ট করব, তো আমাদের কাজ হলো প্রথমে রিপিটিং ভার্বের সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে এমন একই প্রথমে ইনডাইরেক্ট করতে হবে এবং সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসাতে হবে। তাহলে আমরা রিপিটিং ভার্ব বুঝছি, রিপিটিং স্পিচও বুঝছি এবং বক্তা বা সাবজেক্টকে চিহ্নিত করেছি। তো এখানে বক্তা হলো তিনা, রিনাকে উদ্দেশ্য করে বলছে, এইজন্য তিনাকে আমরা প্রথমে নিয়ে আসছি। আর এই অংশটা হলো রিপিটিং ভার্ব, আমরা রিপিটিং আস্ক রিনা এই অংশটাকে বসিয়ে দিলাম। তারপর সে যা যা প্রশ্ন করেছে সেই হিসাব করে আমরা এখানে লিখলাম হোয়ার ডু ইউ লিভ। এই অংশের মধ্যে যেহেতু তাকে সে বলছে যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, সে প্রত্যুত্তরে যেটা বলছে সে যা যা বললো সেখানে হোয়ার শি লিভ হয়ে যাবে। এটা যেহেতু এটা ছিল প্রেজেন্ট টেন্সের রূপে, আর এটা হয়ে যাবে পাস্ট টেন্সের রূপে, ঠিক আছে? আবার রিনা রিপ্লাই করলো, রিনা রিপ্লাই দ্যাট শি লিভ এট ধানমন্ডি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের গঠন হিসাবে, রূপ হিসাবে, ফার্স্ট ফর্মের হিসাবে আমাদের এখানে বসাতে হবে। 3 নম্বর রুলটা দেখো, ফ্রেজে যদি বক্তা একের অধিক উক্তি ব্যবহার করে তবে প্রথম উক্তি উল্লেখ করার পর পরবর্তী উক্তিগুলো উল্লেখ করার সময় নিম্নোক্ত নিয়ম অনুসরণ করা হয়। এটা লক্ষ্য করো, ফ্রেজে যদি বক্তা একের অধিক উক্তি থাকে, যেটা আমরা ইনভার্টেড কমা দিয়ে বুঝবো কোনটা কোনটা উক্তি, ঠিক আছে? ফ্রেজে যদি বক্তা একের অধিক উক্তি থাকে তবে প্রথম উক্তি উল্লেখ করার পর পরবর্তী উক্তিগুলো উল্লেখ করার সময় নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো সেড, অ্যাগেইন সেড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড ইত্যাদি ব্যবহার করতে পারেন। বা তোমরা তো জানো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, নাকি? জি স্যার। আমরা এর আগে কোনগুলোতে শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো কি কি। ইন কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার কোনো সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে অলসো সেড, অ্যাগেইন সেড, অ্যাডেড, ফার্দার এটিসি আর ইউজ এগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্ক, অ্যাগেইন আস্ক, ফার্দার আস্ক প্রভৃতি। In case of assertive interrogative sentence, also ask, again ask, further ask is used. Imperative sentence এর ক্ষেত্রে and, order to, and request to ইত্যাদি ব্যবহার করা যায়।
In case of imperative sentence are ordered to and requested, it is are used. Operative sentence এর ক্ষেত্রে and wish and feared that ইত্যাদি ব্যবহার করা যায়। In case of operative sentence and wish and feared, it is are used. Exclamatory sentence এর ক্ষেত্রে and exclaim with happiness, joy that, in grief that প্রভৃতিগুলো ব্যবহার করা যায়। In case of exclamatory sentence are exclaim with happiness, joy that, in grief that, it is are used. Okay, there are some examples in here. Dear learner, I will help you to solve this problem. I am responsible for it. The boy said, why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening, I said. There are more parts, more repeating speech. এখানে অনেকগুলো রিপিটিং স্পিচ আছে। এই সেন্টেন্সকে আমরা যখন কি করব, ইনডাইরেক্ট করব, তখন এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, the boy told me that he would solve this problem. He added that he was responsible for it. I asked him the reason for doing it. I also asked if he had time for it. I added that he was leaving Dhaka that evening. There are some parts of these phrases, assertive and interrogative sentence. এইখানে এই সেন্টেন্সগুলো তো লক্ষ্য করো, যেমন I will help you to solve this problem. I am responsible for it. এই দুটি অংশ কি? হ্যাঁ, স্যার বলতেছে একটু বড় করে। দেখা যায়? জি স্যার। জি স্যার। এই অংশটার মধ্যে লক্ষ্য করো, I will help you to solve this problem. এই একটা অংশ। I am responsible for it. এই আরেকটি অংশ। তারপর আবার বলছে দেখো, what did you do it? এই একটা অংশ। Do you have time for me? এই আরেকটি অংশ। You are leaving Dhaka this evening. এই একটি অংশ। I say. এখানে লক্ষ্য করো, একের অধিক তোমার কি নিয়ে, তোমার সেন্টেন্স রিপিটিং স্পিচ নিয়ে, একের অধিক রিপিটিং স্পিচ নিয়ে তোমার এই সেন্টেন্সটা, এই প্যাসেজটা এখানে চলমান বা উপস্থাপন করা হচ্ছে। এই সেন্টেন্সগুলোকে আমরা এক একটা রূপে, যেমন আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের একের অধিক যদি হয় সেখানে আমরা কি বসাবো? also said, again said, added অথবা ফার্দার এগুলো ব্যবহার করব, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে also asks, again asks, further asks এগুলো ব্যবহার করব। তাহলে আমার মনে হয় এই দুটি সেন্টেন্স নিয়ে মূলত আজকের এই পাঠটা। তা I will help you to solve this problem, এই একটা অংশ, এটা প্রেজেন্ট, এটা হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। I will responsible for it, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? Why did you do it? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। Do you have time for it? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। You are leaving Dhaka this evening, এই অংশটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আছে কয়টা অ্যাসার্টিভ সেন্টেন্স? আছে কয়টা? একটা, তিনটা। আর দুইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন লক্ষ্য করো, the boy told me, কে এটার সাবজেক্ট কে? the boy। এই যে the boy said, দেখো আছে, আমরা the boy said
থাকার কারণে এখানে told বসেছি, the boy told me that, ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা সেখানে that বসে দিলাম। that বসিয়ে দিয়ে প্রথম সেন্টেন্সটা হলো I will help you to solve these problems। এই অংশকে লিখবো। এই অংশকে লিখতে গিয়ে আমরা কি করলাম, যেহেতু the boy হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসেবে আমরা এখানে হি বসে দিলাম। কি বসে দিলাম? হি। আর যেটা ফিউচার উইল আছে, উইল হিসেবে আমরা এখানে উড বসে দিলাম। তারপরে solve these problems, এই অংশটা বসে দিলাম। ঠিক আছে, হয়ে গেল প্রথম অংশটা। তাহলে the boy told me that he would solve this problem। তাহলে এখানে পুরুষটা বসে দিল অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে। এরপরে দেখো I am responsible for it। এখানে আরেকটা কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা এখানে অ্যাড করতে হলে এখানে আমাদেরকে একটু নতুন সংযোজন করতে হবে, সেটা হলো he added that। he added, এই অংশটাকে আমরা কি করব, এখানে লাগাবো, মানে সংযুক্ত করব। তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বয় থেকে হয়েছে, বয়ের সাবজেক্ট হিসেবে আমরা এখানে হি বসাইলাম। আর অ্যাডেড বসেছি কারণ হলো এই হি আই অ্যাম রেসপন্সিবল ফর ইট, এই অংশটাকে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ হিসাবে আমরা এখানে অ্যাডেড শব্দটা ব্যবহার করছি। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে অ্যাডেড থাকবে,